আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। হামলা চললে আত্মরক্ষা অব্যাহত থাকবে, জাতিসংঘে ইরান। সৌদি আরামকোতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান। ইরান আলোচনা করতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে, ট্রাম্প। ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল বলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের মধ্যাঞ্চলে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং বৈশ্বিক নিরাপত্তার বিষয়গুলো অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কতটা জটিল এবং স্পর্শকাতর। এই নির্দিষ্ট ঘটনাটির দিকে যদি আমরা গভীরভাবে নজর দিই তবে দেখতে পাব যে ইসরায়েলের মধ্যাঞ্চল মূলত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে এ ধরনের কোনো আকাশপথে আসা বস্তুর আঘাত হানার অর্থ হল প্রচলিত যে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং বা অ্যারো সিস্টেম, সেগুলোর কার্যকারিতা, সক্ষমতা এবং সীমাবদ্ধতা নিয়ে সারা বিশ্বকে নতুন করে ভাবার সময় এসেছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে তার প্রভাব শুধু ওই নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে থাকে না, বরং পুরো বিশ্বের শেয়ার বাজার, বৈশ্বিক বাণিজ্যের রুট, জ্বালানি তেলের দাম এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনে এর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এই খবরের পর স্বভাবতই সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে আধুনিক প্রযুক্তির এই যুগে এত শক্তিশালী রাডার এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বার্তা দেওয়ার চেষ্টা, যে বিশ্বের কোনো জায়গাই আসলে শতভাগ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা নয়। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন যে সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনাগুলোর পর বৈশ্বিক পরাশক্তিগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কারণ সবাই জানে যে একটি ছোট ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘে ইরান যে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে তা আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক কূটনীতির অঙ্গনে ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন বা আগ্রহ রাখেন তারা নিশ্চয়ই জাতিসংঘের সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা শুনে থাকবেন, যেখানে বলা হয়েছে যে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর যদি আক্রমণ হয় তবে আত্মরক্ষার অধিকার সেই রাষ্ট্রের রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইরানের প্রতিনিধি যখন এই বক্তব্য প্রদান করেন তখন এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বিবৃতি ছিল না, বরং এটি ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করার একটি সুচিন্তিত কূটনৈতিক পদক্ষেপ। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত বোঝাতে চেয়েছে যে তারা স্বপ্রণোদিত হয়ে কোনো সংঘাতে জড়াতে চায় না, কিন্তু যদি তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ওপর কোনো ধরনের হুমকি আসে তবে তারা নীরব দর্শকের ভূমিকাও পালন করবে না। এই বিষয়টি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের মূল কাজই হল বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং যে কোনো সম্ভাব্য সংঘাতকে আলোচনার টেবিলে সমাধান করা। কিন্তু যখন কোনো রাষ্ট্র প্রকাশ্য ফোরামে এ ধরনের আত্মরক্ষার ঘোষণা দেয় তখন এটি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করে। এই ঘটনার পর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই নিয়ে বিস্তর বিশ্লেষণ চলছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা তাদের নিজ নিজ সরকারের পক্ষে নতুন করে কৌশল নির্ধারণ করছেন। সৌদি আরামকোতে হামলায় ইসরায়েলকে দায়ী করে ইরান যে নতুন বিবৃতি দিয়েছে তা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার এবং আঞ্চলিক কূটনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা সবাই জানেন যে সৌদি আরামকো হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান, যার ওপর বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ নির্ভরশীল।
এই আরামকোর কোনো স্থাপনায় যখন কোনো ধরনের অপ্রত্যাশিত আঘাত বা সাইবার হামলা হয় তখন তার প্রভাব শুধু সৌদি আরবের অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং সারা বিশ্বের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়, জিনিসপত্রের দামে এবং পরিবহন খরচে এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে যখন আরামকোর স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে তখন স্বভাবতই প্রশ্ন উঠেছিল যে এর পেছনে কারা থাকতে পারে। ইরান এখন সরাসরি এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটে একটি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হয়েছে, যাকে আন্তর্জাতিক মহল একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে ইরান যখন আরামকোতে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তখন এর পেছনে গভীর ভূ-রাজনৈতিক কৌশল লুকিয়ে থাকে। বিশ্লেষকরা মনে করছেন এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিকে এই বার্তা দিতে চাইছে যে তাদের এই নবগঠিত সম্পর্ককে অস্থিতিশীল করার জন্য তৃতীয় কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে এ ধরনের ফলস ফ্ল্যাগ বা বিভ্রান্তিকর আক্রমণ চালাচ্ছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলা সত্যিই খুব বিস্ময়কর, আর তাই আমরা এই বিষয়গুলো এত বিস্তারিতভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করি। ইরান আলোচনা করতে চায়, কিন্তু আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা আসন্ন মার্কিন নির্বাচন এবং আন্তর্জাতিক কূটনীতির ময়দানে এক নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের পররাষ্ট্রনীতি সবসময়ই বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি অত্যন্ত আগ্রহের বিষয়। আপনারা যারা গত এক দশকের আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ২০১৫ সালে ইরানের সাথে ৬ পরাশক্তির যে ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA স্বাক্ষরিত হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে নিয়ে আসেন। তার সেই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে সেই সময় থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের চরম কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, তখন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি কেবল একটি সাধারণ মন্তব্য নয়, বরং এটি তার নির্বাচনী প্রচারণার একটি অত্যন্ত শক্তিশালী কৌশল। ট্রাম্প তার ভোটারদের কাছে এটি প্রমাণ করতে চাইছেন যে তিনি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কতটা অনড় এবং তার নেতৃত্ব কতটা আপসীন। তিনি যখন বলেন যে আলোচনা করার জন্য অনেক দেরি হয়ে গেছে, তখন কূটনীতির ভাষায় এর অর্থ দাঁড়ায় যে তিনি এখন আর আগের শর্তে কোনো ধরনের চুক্তিতে যেতে রাজি নন, এবং তিনি বিশ্বাস করেন যে বর্তমান প্রেক্ষাপটে আলোচনার চেয়ে চাপ প্রয়োগের মাধ্যমেই বেশি রাজনৈতিক সুবিধা আদায় করা সম্ভব। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে আন্তর্জাতিক সমস্যা সমাধানে আলোচনার দরজা কখনো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে? ইরানে হামলার ঘটনা মূলত গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর একটি সুপরিকল্পিত কৌশল বলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যে মন্তব্য করেছেন তা আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক মিডিয়ার গতি প্রকৃতি নিয়ে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এবং পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আপনারা যদি বর্তমান বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান তবে দেখতে পাবেন যে একটি বড় ঘটনা প্রায়শই আরেকটি বড় ঘটনাকে ধামাচাপা দিতে বা মানুষের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্যবহৃত হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে ডাইভারশনারি ট্যাকটিক্স বা মনোযোগ সরানোর কৌশল বলা হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মূলত এই দিকটির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তার মতে গাজায় দীর্ঘদিন ধরে যে মানবিক সংকট এবং অস্থিরতা চলছে, যার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা, সাধারণ মানুষ এবং খোদ পশ্চিমা বিশ্বের একাংশ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে, সেই প্রবল চাপ থেকে মুক্তি পেতেই নতুন এই উত্তেজনার সৃষ্টি করা হয়েছে। যখনই অন্য কোনো অঞ্চলে নতুন করে সংঘাত বা উত্তেজনা দেখা দেয়, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, জাতিসংঘ এবং বৃহৎ পরাশক্তিগুলোর সম্পূর্ণ ফোকাস সেই নতুন সংকটের দিকে চলে যায়, যার ফলে পুরনো এবং চলমান সংকটগুলো ধীরে ধীরে খবরের পাতা থেকে হারিয়ে যেতে থাকে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের খবরের বিশ্লেষণগুলো দেখেন তারা জানেন যে আমরা সব সময় প্রতিটি ঘটনার পেছনের সম্ভাব্য কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ আরও পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান।